বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের সময় কিছু বিষয় খুব উল্লেখযোগ্যভাবে উচ্চারিত হচ্ছে। রাষ্ট্র সংস্কার, অনেকে বলছে যে সংস্কার আগে হোক, তারপরে নির্বাচন। অনেকে আবার বলছে যে নির্বাচনের পরে নির্বাচিত সরকার সংস্কার করবে। গত বছর 2023 সালে বিএনপিও 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। সম্প্রতি জামাতের পক্ষ থেকে 41 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে কোন কোন বিষয়গুলোকে সংস্কারের উপর এই সরকারের আমলে জোর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটা সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসছেন। স্বাভাবিক কারণে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। আর বাংলাদেশ গত 15-16 বছর একটা ফেসিজমের আন্ডারে ছিল। মানে এক ব্যক্তিকে খুশি করার জন্য পুরা মেশিনারি গভর্নমেন্টের উন্মুখ হয়ে বসে থাকতো। একেবারে ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, ব্যাংকটা ধ্বংস করে দেওয়া হয়েছে, রাজনৈতিক কালচার বলতে কিছু নাই, সব কিছু ধ্বংসপ্রাপ্ত। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার ক্ষমতায় আসছে। সুষ্ঠু অবাধ নির্বাচন হতে যে বাধাগুলো আছে, যে দলীয়করণ করা হয়েছিল, এগুলো দূর করতে হবে। এরপরে ইলেকশন হলে পরে 5 বছরের জন্য একটা ব্যক্তি একনায়ক হয়ে গেল, এমনটা যেন না হয়, এই জন্য ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে। এরপরে সিস্টেমগুলো ডেভেলপ করতে হবে, ব্যক্তি কোনো মুখ্য নয়। যে পার্লামেন্টের 70 অনুচ্ছেদ আছে, অনেক কিছু বাদ দিয়ে অ্যাড করে একটা সুন্দর সংবিধান রচনা করতে হবে। তো এই ফান্ডামেন্টাল জিনিসগুলো করা দরকার ইলেকশনের আগে। নির্বাচন হয়ে গেলে পরে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, অনেক সময় তারা পলিটিক্স চিন্তা করবে, ক্ষমতার টাকা চিন্তা করবে, নেক্সট ইলেকশন চিন্তা করবে। জাতির বৃহত্তর স্বার্থে পলিটিক্যাল গভর্নমেন্টগুলা ঐতিহাসিকভাবে সত্য যে তারা খুব কম চিন্তা করেন। বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে আনুপাতিক হারে বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটার ব্যাপারে দাবি তোলা হচ্ছে। এইটা একটা কিন্তু যৌক্তিক দাবি। আশ্চর্যজনক হলে সত্য, 4 লাখ চাকমার জন্য একজন সব সরকারের সাথে প্রতিনিধি থাকে, বর্তমান সরকারেও আছে, কিন্তু 1,50,00,000 প্রবাসীদের জন্য কোনো প্রতিনিধি বাংলাদেশ সরকারের নাই। এটা বিবেচনা নেওয়া দরকার। যারা দ্বৈত নাগরিক, দেখেন বি এনিথিং ইন বাংলাদেশ, নট এমপি, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন, প্রধান বিচারপতি হতে পারবেন, বিভিন্ন জব করতে পারবেন, মেয়র হতে পারবেন, উপজেলা চেয়ারম্যান হতে পারবেন, ইউনিয়ন চেয়ারম্যান হতে পারবেন, মেম্বার হতে পারবেন, কিন্তু এমপি হতে পারবেন না। এইটা একটা আজগুবি টাইপের। অথচ এই ব্রিটেনে, যুক্তরাজ্যে একজন বাংলাদেশি নাগরিক কমনওয়েলথ সিটিজেন হিসাবে বাংলাদেশি পাসপোর্টে ইনডেফিনিট লিভ থাকলে হি ক্যান স্ট্যান্ড ইন দ্য ইলেকশন, ইলেক্টেড হলে এমপি হতে পারবে, এবং মেজরিটি দলের নেতা হলে পরে সে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে পারবে। তো আমরা কি ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্টের চেয়ে বেশি ডেমোক্রেটিক হয়ে গেলাম? এটা এই ব্যারিয়ার কেন রাখা হয়েছে? এটা বাংলাদেশ জামাত ইসলামী তাদের রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবনা পেশ করেছেন। সেখানে আপনারা দেখেছেন যে মূল প্রস্তাবনা অনেক বিস্তৃত, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে 10 দফা প্রস্তাব পেশ করা হয়েছে। এটি সর্বমৌলিক প্রশংসিত হচ্ছে, কারণ এখানে এমন কিছু মৌলিক সংস্কারের কথা বলা হয় যে দীর্ঘদিন থেকে দেশের চিন্তা কিন্তু ভাবছিলেন। বিশেষ করে সংসদ নির্বাচনের ক্ষেত্রে যে আমাদের প্রস্তাব রাখা হয়, যাতে করে দেশের অভিজ্ঞ রাজনীতিবিদরা যাতে দেশে বা আইন প্রণয়নে যারা অভিজ্ঞ, তারা যাতে আইন প্রণয়নকারী সংস্থা বা সংসদে যে ভূমিকা রাখতে পারেন, এটা একটা মৌলিক বিষয়। এছাড়াও আরও দুর্নীতি দমন, পুলিশ বিভাগ, প্রশাসনের বিভিন্ন স্তরে যে পদের সংস্কারের কথাগুলো আসছে, এগুলো মনে পুরো 41 দফা কর্মসূচি যদি দেখা যায়, তো দেখা যাবে জামাত ইসলামী আসলে পূর্ণাঙ্গ চিন্তামত তারা পেশ করেছে, এবং সঙ্গত কারণে আমরা আশা করছি অন্যান্য দলও আরও পেশ করবে, এবং সবকিছু নিয়ে হল জাতির আকাঙ্ক্ষার আলোকে এই সরকার সংস্কারগুলো সম্পন্ন করার দিকে এগিয়ে যেতে পারবেন। এবং বেসিক্যালি সকল সংস্কার তো এই সরকার করতে পারবেন না, এই সরকার মৌলিকগুলো কাজগুলো করবেন, এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারাও যাতে জাতির আশা আকাঙ্ক্ষার আলোকে চলেন, তারাও যাতে আবার জাতির যে আশা আকাঙ্ক্ষার জন্য ভুলে না যান। গত ফেসিবাদী সরকার যে কটি মৌলিক ক্ষতি করেছে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যে শিক্ষা ব্যবস্থার একদম ক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে, পুরো স্ট্রাকচারটা ভেঙে দেওয়া হয়েছে। এই জায়গায় স্বাভাবিকভাবেই যাতে মেধার যাতে বিকাশ ঘটে, আমাদের ভবিষ্যৎ সন্তানরা যাতে সুশিক্ষার শিক্ষিত হয়, পৃথিবীকে গড়তে পারে, পৃথিবীর চ্যালেঞ্জ নিতে পারে, এটাই আমরা আশা করব। দুর্বৃত্তায়ন বা আজীবন ক্ষমতা থাকার ভাবনাটা ভেঙে দিতে হবে। এর অংশ হিসেবে যে কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমপি মন্ত্রী হতে পারবে না, এটা খুবই যুক্তিযুক্ত। কারণটা হলো যে ব্যক্তি 2 বারের বেশি যদি প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি না হওয়ার কোনো আইনগতভাবে সুযোগ না থাকে, তাহলে তার মধ্যে স্বৈরাচারী ভাবনা আসবে না, এবং সে দুর্নীতিতে জড়িয়ে পড়বে না, এবং নতুন নেতৃত্ব তৈরি হবে, গণতান্ত্রিক মানসিকতা তৈরি হবে,
এবং বাংলাদেশে ফ্যাসিবাদের বা স্বৈরাচারের মূলোৎপাটন হবে। বিগত 17 বছর যাবৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন থেকে আমরা যেটা আশা করেছিলাম, একটা গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী একজন সরকার, প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন 2 টার্ম যাতে ক্ষমতায় থাকতে না পারেন, সংবিধানের সেই আইনকে বাস্তবায়িত করতে হবে। গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ নির্বাচিত, দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করি এবং তারেক রহমান 31 দফা বাংলাদেশে উনি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। আমি সেই 31 দফাকে সমর্থন করে আমাদের গণতান্ত্রিক নির্বাচনী যে ভোটিং সিস্টেমে যে আমরা দেখতে চাই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই সিস্টেমটাকে ফলো করলে আমার মনে হয় বাংলাদেশ বেশি উপকৃত হবে। বিকজ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যে সিস্টেমটা আছে, এটাকে গত 53 বছর যাবৎ ফলো করা হচ্ছে, কিন্তু এর কোনো ফলপ্রসূ সুফল আমরা পাচ্ছি না। যাতে সমস্ত ভোটগুলি আমরা কাজে লাগাতে পারি, ছোট ছোট দলগুলো এবং সকলের মতামত যেন সেখানে উঠে আসে, এবং গণহত্যার সাথে জড়িত দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সাংবিধানিক যে অধিকার রয়েছে, বিশেষ করে মানবাধিকার কথা বলা আছে সংবিধানের 28 আর্টিকেল 28 থেকে শুরু করে 44 পর্যন্ত, আমি চাইবো এই নতুন যে সংস্কার বা যেই সরকার আসুক না কেন, এই সাংবিধানিক যেই আর্টিকেলগুলোর প্রেক্ষাপটে বা আলোকে বাংলাদেশের যেই সাংবিধানিক রাইট রয়েছে সেগুলো যাতে বাস্তবায়ন হয়। যে সকল দল বা যে সকল পার্টি, সেটা পার্সোনালি হোক বা দলীয়গতভাবে হোক, আমরা বলতে চাই তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন, হত্যা, গুম, খুনের যদি সঠিক তদন্তের মাধ্যমে যদি আমরা প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে ব্যান করা উচিত এবং তাদেরকে দল এবং পার্সোনালি তাদেরকে কোনো নির্বাচনে অংশগ্রহণ যেন না করতে পারে। জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ একটা রূপ দিতে হলে প্রথমে স্থানীয় নির্বাচন করতে হবে। তাহলে যে রাজনৈতিক নেতারা আছে এরা ডমিনেট করবে না সেই বিষয়ে। যারা গুম খুনের সাথে জড়িত ছিল, যারা মানবাধিকার লঙ্ঘন, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা এই দেশ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে চাই, সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে। আপনি একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে কোন ধরনের বিষয়গুলো সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার বলে আপনি মনে করেন? 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2024 সালে 5ই অগস্ট আবারও, যাকে আমরা সবাই বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ করতে হয়েছে এবং যে জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত, যে উদ্দেশ্যকে নিয়ে তাদের আন্দোলন, সেটাই হচ্ছে যে একটি স্বচ্ছ ইলেকশন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সৎ নেতৃত্ব। নতুন নির্বাচন কমিশনের কাছে আপনার প্রত্যাশাটা? আমার প্রত্যাশা হবে যে নির্বাচন কমিশন একটা স্বচ্ছ ইলেকশন নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে দিবে, যেটার মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে ভালোবেসে যাকে যোগ্য মনে করবে তাকে যেন ভোটটা দিতে পারে। পৌরসভা নির্বাচনগুলো, ইউনিয়নের নির্বাচনগুলো, উপজেলা নির্বাচনগুলো যেগুলো হয় সরকারের অধীনে, সেগুলোও যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, যাতে করে দলীয় কোনো প্রভাব বিস্তার করতে না পারে। অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের প্রবাসীদের পক্ষ থেকে আপনার চাওয়াটা কি? প্রবাসীদের যে কষ্ট, যন্ত্রণা, বেদনা, এটা বাংলাদেশে বসে থেকে কখনো কল্পনা করা যাবে না। যতক্ষণ না সে প্রবাসে আসে, কষ্ট পরিশ্রম করে পরিবারের জন্য আমরা কিন্তু অর্জন করি। আমাদের কোনো ভাই যদি মারা যায়, তাহলে টাকা কালেকশন করে লাশকে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়। সরকারি ব্যবস্থাপনায় যদি সে লাশগুলোকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা যায়, এটা খুবই ইজি একটা জিনিস, খালি গুরুত্ব একটু দিলেই হয়ে যায়। আমরা দেখেছি আগে সরকার সবাই কথা বলেছে কিন্তু বাস্তবায়ন করে নাই, যে আমরা যে প্রান্তেই থাকি না কেন আমরা যেন ভোট দেওয়ার সুযোগ পাই। বাংলাদেশের যে অবৈধ সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে, নির্বাচনী ব্যবস্থাকে লাইফ সাপোর্ট দিয়েছিল। সেখান থেকে উদ্ধার করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। তার মধ্যে জরুরি যে দফাগুলো রয়েছে, নির্বাচনী সংস্কার করে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সংস্কারের সবার আগে জনগণের পেটে ক্ষুধা রয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেটাকে নিম্নগামী করা। আমাদের পাঠ্যপুস্তককে ধ্বংস করেছে, শিক্ষা ধ্বংস করেছে, সেটাকে সংস্কার করা। তৃতীয়ত আইন শৃঙ্খলা ব্যবস্থার
চরম অবনতি হয়েছিল, সেখান থেকে উত্তরণের জন্য এই যে ভারতের যে আগ্রাসন চলছে, ভারতীয় আগ্রাসন কোনোভাবেই বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকতে পারে কিন্তু ভারতের পা চারা গোলাম হতে পারে না। বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকতে পারে কিন্তু ভারতের বিরুদ্ধে মাথা জাগা দাঁড়াবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, তো তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। গত 17 বছর বাংলাদেশে যে জঞ্জাল, প্রশাসনিক জঞ্জাল হয়েছিল, সেগুলো সংস্কারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের প্রত্যাশা সবাই আশা করে। 31 দফা কর্মসূচির মাধ্যমে আমরা চাই যে এই কর্মসূচিগুলি অধিকাংশে বাস্তবায়ন হোক এবং সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচন হয়ে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশে থাকাকালীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমি একজন প্রবাসী। যত সকাল সম্ভব নির্বাচন কমিশন সংস্কার প্লাস সংবিধানের মূল যে ব্যাখ্যাগুলি আছে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা সহ রাষ্ট্রপতির ক্ষমতা সহ এইগুলার সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে এই যদি দল পরিচালনা করে, তাহলে দেশে এই বিশ্বের মুখে কূটনৈতিকভাবে বাংলাদেশের একটি অবস্থান ভালো হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে নাকি শান্তিরক্ষা মিশনের মানুষ পাঠাবে। আমি মনে করি ভারতের যে মুসলমানরা রয়েছে তাদের জন্য ভারতে শান্তিরক্ষা মিশন থেকে মানুষ পাঠানোর প্রয়োজন। 31 দফা দাবির যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা সংস্কার করে অতি দ্রুত আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। আগরতলাতে যে এম্বাসির মধ্যে রাষ্ট্র মিশনে হামলা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। যে দেশে নাকি মসজিদ ভেঙে মন্দির তৈরি করতেছে, সেই হিন্দু আগ্রাসন করে আমাদের দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রশংসা করবে, সেটা আমরা বিশ্বাস করি না। আমরা চাই এই উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করে সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে, সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার এসে এই সমস্যাগুলো নিরসন করুক। সংবিধান সংস্কার কমিটিতে যে বিষয়গুলি আমি জোর দাবি জানাচ্ছি, পূর্বেকার সরকার সেখান থেকে বিসমিল্লাহকে তুলে দিয়েছিল। আমরা বলবো সেগুলি পুনর্বহাল করা হোক, কারণ জুলাই গণঅভ্যুত্থানের দাবি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম একটি ইসলামিক কান্ট্রি হিসেবে সেটি রাখার দাবি আমাদের সকলের। দ্বিতীয় হচ্ছে ধর্ম নিরপেক্ষতার একটি বিতর্কিত বিষয়, সেই বিষয়টিকে সেখান থেকে ফেলে দেওয়া দরকার। তৃতীয় দেখবেন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে সেখানে লেখা হয়েছে, সেই বঙ্গবন্ধুকে জাতির পিতা কিন্তু 100% ম্যান্ডেট নিয়ে করা হয়নি, যার ফলে আমার মনে হয় সেটাও সেখান থেকে বাদ দিতে পারে। সংবিধানের জন্য একটি গণভোটের আয়োজন করা যেতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে প্রতিটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচন কমিশন যেটি করা হবে সেটাকে এমনভাবে করা হবে যেটার উপর কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে না, সেটি তার নিরপেক্ষতা বজায় রেখে সেটি তার সকল শক্তি প্রয়োগ করে একটি নিরপেক্ষ নির্বাচন সে উপহার দিতে পারে। যারা 2000 মানুষকে আজকে হত্যা করেছে 2006 সাল থেকে আজ পর্যন্ত, যারা লগি বইটা দিয়ে হত্যার মাধ্যমে গুম খুন করে আজকে মানুষদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, সেই লোকগুলির বিচারের জন্য আমাদের কিছু স্ট্রং মানুষের দরকার। প্রবাসে বসে আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যারা প্রবাসে বসে, আপনারা দেখেছেন দুবাই, ইউকে থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রবাসীরা নিয়মিত আন্দোলন করে যাচ্ছে, এখনো আন্দোলন করতেছে। তাদেরকেও কোনোভাবে যদি এই বাংলাদেশ সংস্কারে অথবা বাংলাদেশের কোনো কাজে অথবা আগামী দিনের বাংলাদেশ গঠনে তাদেরকে কাজে লাগানো যায়, সেই ব্যাপারেও সরকার একটি চিন্তা করতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আমাদের আবেদন, আমরা দীর্ঘদিন থেকে প্রবাসে যারা আছি, আমরা বারবার এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকে আমরা বসাইছি। এখন আপনারা যত তাড়াতাড়ি পারেন এই রাষ্ট্রের যেগুলো মৌলিক সংস্কার করার, এগুলো আপনারা করে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে জনগণের মনের কথা বুঝিয়ে আপনাদের বিষয়টা সমাধান করে বিদায় নেন। এই দেশকে বৈষম্যহীন সুশীল সমাজ গঠন করার জন্য আমরা প্রথমেই চাই এই সরকারের কাছে রাষ্ট্র সংস্কার, পরপর 2 বারের বেশি যেন কোনো প্রধানমন্ত্রী হতে না পারে, সেই সংস্কারগুলো প্রয়োজন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যটা সংস্কার করতে হবে। কোনো দলীয় যেন বিচারপতি নিয়োগ না হয়। যারা ফ্যাসিস্ট সরকারের অনুগত হয়ে গুম খুন হত্যা এবং নির্যাতনের সাথে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে
একটা ফ্যাসিস্ট সংগঠন হিসেবে সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আমি প্রবাস থেকে যে জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটা চাইবো, আমি চাই অন্তত নির্বাচনের আগে কিছু সংস্কার হোক। আমি চাইবো জাতীয় নির্বাচনের আগে অন্তত যেন স্থানীয় নির্বাচনটা হয়, এবং 2024-এর আগস্টে যে গণহত্যা চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের বিচারটা যেন এই সরকারের আমলেই বিচারটা যেন শুরু হয়, এটা যেন আমরা দেখতে পারি। আর এই বিচারটা হওয়ার পর যেন, এই সংস্কারটা হওয়ার পর যেন এই জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু হয়।